Assalamu alaikum everyone. First of all, I would like to give a short description about myself. This is instructor Dr. Hafizur Rahman Kazol, a trainer of English. Dear guys, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভার্ব ইন ডিটেলস ক্রিয়ার নারী নক্ষত্র ক্লাস নম্বর 4। আমরা ইতিপূর্বে এই সংক্রান্ত 3টি ক্লাস শেষ করেছি। সেখানে আমরা জেনেছি যে অক্সিলারি ভার্ব অর্থাৎ মুডালস বা মুডাল অক্সিলারি এগুলো আমরা 18টি এর তালিকা পেয়েছি। আমরা ইতিমধ্যে 9টি মুডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাকি 9টি। এখানে আছে মাস্ট, হ্যাভ টু, ডিয়ার, ইউজ টু, বি টু, বি গোয়িং টু, হ্যাড বেটার, উড রেদার, নিড। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, বি টু বলতে বোঝায় এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলোকে বি টু বলা হয়। আর বি গোয়িং টু মানে ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এগুলোকে বলা হয় হচ্ছে বি গোয়িং টু। ঠিক আছে, তো প্রথমে আমরা মাস্ট সম্পর্কে জানবো। মাস্ট ব্যবহার হয় মূলত কোন জায়গায়, যেখানে আমরা যখন বাধ্যবাধকতা প্রকাশ করি তখন মাস্ট ব্যবহার হয়। যেমন উই মাস্ট গো দেয়ার, হ্যাঁ আমরা অবশ্যই সেখানে যাব। হি মাস্ট কাম হিয়ার, সে অবশ্যই এখানে আসবে। এরকম অবশ্যই বোঝাতে, হ্যাঁ অবশ্যই বা কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি মাস্ট। তাহলে বাধ্যবাধকতা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। এরকম আরও কিছু উদাহরণ, যেমন কামাল মাস্ট গেট আপ আর্লি, কামালকে অবশ্যই সকাল সকাল উঠতে হবে, কামাল মাস্ট গেট আপ আর্লি। তারপরে জামাল মাস্ট ওবে হিজ প্যারেন্টস, জামালকে অবশ্যই তার বাবা মাকে কি মান্য করতে হবে, তাই না? উই মাস্ট ওবে আওয়ার টিচার্স, আমাদেরকে অবশ্যই আমাদের শিক্ষকদের মান্য করতে হবে। উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদেরকে সম্মান দেখাতে হবে বা সম্মান দিতে হবে। এরকম আমরা মাস্টকে বাধ্যবাধকতা হিসেবে ব্যবহার করি। তারপরে প্রয়োজনীয়তা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। প্রয়োজনীয়তা বোঝাতে সেটা কিভাবে, যেমন ইউ মাস্ট ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং, অর্থাৎ তোমার হ্যান্ড রাইটিংয়ের উন্নতি করা দরকার, তাইলে এটা প্রয়োজন বোঝাচ্ছে। এরকম প্রয়োজন বোঝাতে কিন্তু আমরা মাস্ট ব্যবহার করি। বাধ্যবাধকতার মতোই প্রয়োজন বোঝাতে আমরা কি ব্যবহার করি, মাস্ট ব্যবহার করি। যেমন ইউ মাস্ট ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং, তোমাকে অবশ্যই তোমার লেখার উন্নতি করতে হবে। ইউ মাস্ট ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং, যেটা একান্তই প্রয়োজন, বাধ্যবাধকতাভাবে প্রয়োজন, সেটা হচ্ছে আমরা সেই জায়গায় হচ্ছে মাস্ট ব্যবহার করি। তারপরে আর কোথায় ব্যবহার করি, নিশ্চয়তা প্রদান করতে আমরা মাস্ট ব্যবহার করি। যেমন দ্য স্প্রিং মাস্ট কাম, মানে নিশ্চিতভাবে স্প্রিং আসবে। স্প্রিং মানে কি, স্প্রিং মানে হচ্ছে গ্রীষ্মকাল, তাই না? তাইলে দ্য স্প্রিং মাস্ট কাম, বাধ্যবাধকতাভাবে স্প্রিং আসবে, অর্থাৎ হচ্ছে গ্রীষ্মকাল আসবেই, বাধ্যবাধকতা কিন্তু মানে নিশ্চিত আসবে, নিশ্চয়তা বলছে। এই জন্য হচ্ছে এখানে আমরা ব্যবহার করতে পারবো কি, মাস্ট। তারপরে অনুমান বোঝাতেও আমরা মাস্ট ব্যবহার করতে পারি। যেমন দ্য ম্যান মাস্ট বি ডেড নাও, লোকটি অবশ্যই এখন মারা গেছে, তাই না? নিশ্চিত হয়ে গিয়েছে যে সে মরে গেছে। দ্য ম্যান মাস্ট বি ডেড নাও, তাই না? লোকটি অবশ্যই এখন মারা গেছে, তাই না? তাইলে এটা কিন্তু নিশ্চয়তা বলছে যে হচ্ছে কি বলে, অনুমান বলছে, মানে আমি অনুমান করছি লোকটা নিশ্চয়ই মরে গেছে। হ্যাঁ, দ্য ম্যান মাস্ট বি ডেড নাও, তাই না? তারপরে স্থির সংকল্প বোঝাতে, স্থিরাই নটক কথা বলি না, স্থির সংকল্প বোঝাতেও আমরা মাস্ট ব্যবহার করি। যেমন উই মাস্ট ডু হোয়াট উই থিঙ্ক রাইট, এগুলো উদাহরণগুলো কিন্তু লিখে রাখবা। উই মাস্ট ডু হোয়াট উই থিঙ্ক রাইট, আমরা যেটা সঠিক মনে করি সেটা আমরা অবশ্যই করি। স্থির সংকল্প, আমার মনে মনে একটা সংকল্প যে যেটাকে আমরা সঠিক মনে করি সেটা আমরা অবশ্যই করি। তাইলে কি উই মাস্ট ডু,
তাই না? আমরা অবশ্যই করব হোয়াট উই থিঙ্ক রাইট, যেটাকে আমরা সঠিক মনে করি বা যেটাকে আমরা সঠিক ভাবি, সঠিক বলে চিন্তা করি, সেটাই আমরা করব। তাহলে উদাহরণটা কি? উই মাস্ট ডু হোয়াট উই থিঙ্ক রাইট। লিখে নিও কিন্তু। যৌক্তিক সিদ্ধান্ত বোঝাতে মাস্ট ব্যবহার হয়, যেমন কামাল মাস্ট বি টায়ার্ড আফটার এ লং জার্নি। যৌক্তিক সিদ্ধান্ত, যৌক্তিক সিদ্ধান্ত কি? একজন লং জার্নি করলেই স্বাভাবিকভাবেই অসুস্থ হতেই পারে, তাইলে এটা ধরে নেওয়া যায় যুক্তিসঙ্গতভাবে, এটা রিজনেবল ডিসিশন, তাই না? যৌক্তিক সিদ্ধান্ত যে হচ্ছে সে জার্নি করবে, জার্নি করার পরে সে অসুস্থ হবে, এটা হচ্ছে বাধ্যবাধকতা, এরকম বাধ্যবাধকতা। তাহলে কামাল মাস্ট বি টায়ার্ড আফটার এ লং জার্নি। কামাল মাস্ট বি টায়ার্ড আফটার এ লং জার্নি। দীর্ঘ ভ্রমণের পর কামাল অবশ্যই অসুস্থ বোধ করবে। তারপরে কি বলছে? উপদেশ বোঝাতে মাস্ট ব্যবহৃত হয়, যেমন কামাল মাস্ট প্র্যাকটিস মোর। কামালকে অবশ্যই বেশি বেশি কি করতে হবে? অনুশীলন করতে হবে বা চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটাও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা। এই বাধ্যবাধকতাটা কেমন? এই বাধ্যবাধকতাটা কোন ধরনের? উপদেশমূলক, তাই না? অঙ্কে যদি তুমি ভালো করতে চাও, ইউ মাস্ট প্র্যাকটিস কি মোর, তোমাকে বেশি বেশি অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। তারপর কি বলছে? কর্তব্য বোঝাতেও মাস্ট ব্যবহৃত হয়, যেমন ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার। শিক্ষককে সম্মান করা তোমার কর্তব্য, তার মানে ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার, অবশ্যই তোমার শিক্ষককে তোমার সম্মান করতে হবে, ঠিক আছে? তারপরে কি বলছে? আদেশ বোঝাতেও কিন্তু মাস্ট ব্যবহার হয়, যেমন ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। তুমি সবসময় সত্য কথা বলবে, তোমাকে সবসময় সত্য বলতে হবে, এটা আদেশ করা হচ্ছে। ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তোমাকে সবসময় সত্য কথা বলতে হবে। তো দেখো এখানে প্রত্যেকটাই আমরা বিভিন্নভাবে আমরা দেখালেও, এখানে কোনোটা দেখালাম বাধ্যবাধকতা, কোনোটা প্রয়োজনীয়তা, তারপর একটা দেখিয়েছি নিশ্চয়তা, তারপরে অনুসন্ধান, স্থির সংকল্প, যৌক্তিক সিদ্ধান্ত, উপদেশ, কর্তব্য, আদেশ। কিন্তু বাস্তবিক পক্ষে সবগুলোই কিন্তু একটা বাধ্যবাধকতা, সবগুলোই কিন্তু বাধ্যবাধকতা বলছে, মানে অবশ্যই করণীয়, করতে হবে, এ ধরনের বলছে। তাহলে অবশ্যই করণীয় বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি? মাস্ট ব্যবহার করি। তারপরে আছে কি? হ্যাভ টু। হ্যাভ টু কিন্তু বাধ্যবাধকতা অর্থে ব্যবহার হয়। হ্যাভ টু কোথায় ব্যবহার হয়? বাধ্যবাধকতা অর্থে। যেমন প্রয়োজন বোঝাতে হ্যাভ টু ব্যবহার হয়, যেমন উই হ্যাভ টু শেয়ার আওয়ার পেন অর সরো উইথ আদার্স। আমাদের আমাদের কি ব্যথা বেদনা অন্যের সাথে ভাগ করে নেওয়া উচিত। উই হ্যাভ টু শেয়ার আওয়ার পেন অ্যান্ড সরোজ উইথ আদার্স। আমাদের ব্যথা বেদনাগুলো অন্যদের সাথে ভাগ করে নিতে হবে, নেওয়া উচিত নয়, নিতে হবে, বাধ্যবাধকতা। হ্যাঁ, অবশ্যই করেনি, তাই না? তারপরে কি বলছে? আবার বলছে এই সেন্টেন্সটা, উই হ্যাভ টু শেয়ার আওয়ার পেন অর সরো উইথ আদার্স। উই হ্যাভ টু শেয়ার আওয়ার পেন অ্যান্ড সরো উইথ আদার্স। তারপরে এইটা কি? এইটা কিন্তু আমরা এখানে আরো একটা উদাহরণ দিই, দেখো। এ নার্স হ্যাজ টু লুক আফটার দ্য প্যারেন্টস। একজন নার্সকে, সেবিকাকে তার রুগীকে কি করতে হয়? দেখাশোনা করতে হয়, লুক আফটার, দেখাশোনা করে। এ নার্স হ্যাজ টু লুক আফটার হার, সরি প্যারেন্টস নাই, পেশেন্ট। এ নার্স লুক আফটার, তাই না? এ নার্স হ্যাজ টু লুক আফটার দ্য পেশেন্ট, তাই না? একজন নার্সকে রুগীকে কি করতে হয়? দেখাশোনা করতে হয়, তাই না? রুগীকে লুক আফটার মানে যত্ন নেওয়া, দেখাশোনা করা বা যত্ন নেওয়া। লুক আফটার দ্য পেশেন্ট, তাই না? রুগীকে হচ্ছে যত্ন নিতে হয় বা দেখাশোনা করতে হয়। এটা কিন্তু বাধ্যবাধকতা। হ্যাঁ, ওয়ান ডে এভরিবডি হ্যাজ টু ডাই। প্রত্যেককে একদিন মরতেই হবে, এটা বাধ্যবাধকতা, মরাই লাগবে। ওয়ান ডে এভরিবডি হ্যাজ টু ডাই, প্রত্যেককে একদিন মরতেই হবে। তাইলে হ্যাভ টু আমরা ব্যবহার করি, এটাও কিন্তু বাধ্যবাধকতা অর্থে।
এখন এখানে একটা জিনিস, মাস্ট ও হ্যাভ টুর মধ্যে পার্থক্যটা কি? দুটোই যে আমরা বলছি বাধ্যবাধকতা, মাস্ট বলছি বাধ্যবাধকতা, হ্যাভ টু বলছি বাধ্যবাধকতা, আর হ্যাজ টু হ্যাভ টুরই আর একটা রূপ, পার্সন অনুযায়ী বসে। হ্যাঁ, তো যখন হচ্ছে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর পাই তখন হ্যাজ টু বসে, আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা প্লুরালে বসে হ্যাভ টু। যেমন আই হ্যাভ টু, উই হ্যাভ টু, দে হ্যাভ টু, কিন্তু থার্ড পার্সন হি হ্যাজ টু, শি হ্যাজ টু, কামাল হ্যাজ টু, এরকম। তো এখন মাস্ট ও হ্যাভ টুর মধ্যে পার্থক্যটা, আমেরিকান ইংলিশ ও ব্রিটিশ ইংলিশে মাস্ট ও হ্যাভ টু ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশে মাস্ট এবং হ্যাভ টু ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। আমেরিকান ইংলিশে বর্তমানে মাস্টের পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাড টু কোথায় ব্যবহার হয়? পাস্ট টেন্সে। হ্যাভ টু যখন আমরা বাধ্যবাধকতা পাস্টে যখন ব্যবহার করব, তাকে এই কাজটি করতেই হয়েছিল, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। গতকাল তাকে সেখানে যেতেই হয়েছিল, হি হ্যাড টু গো দেয়ার ইয়েস্টারডে, পাস্ট টেন্সে। একই ব্যবহার, কিন্তু এটা অতীতে, পাস্টে। তো আমেরিকান ইংলিশে বর্তমানে মাস্টের পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাড টু ব্যবহার করা হয়। কোন ইংলিশে? আমেরিকান ইংলিশে। মাস্টের বাধ্যবাধকতা হলো অভ্যন্তরীণ, তা আসছে বাক্যের বক্তার কাছ থেকে, কিন্তু হ্যাভ টু এর অবিলাইজেশনটি আসছে অন্য কারো কাছ থেকে, অর্থাৎ বক্তার কাছ থেকে নয়, বক্তা শুধু তা জানিয়ে দিচ্ছে। এছাড়া আইন কানুন, বিধিবিধান এবং অন্যের স্থান সম্পর্কিত বাধ্যবাধকতা প্রকাশ করতে হ্যাভ টু ব্যবহার হয়। আইন কানুন, যেমন আমাদের রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়, উই হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রুলস অফ এ স্টেট, বা আমাদের দেশের নিয়ম কানুন মেনে চলতে হয়, উই হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রুলস অফ আওয়ার কান্ট্রি, আমাদেরকে আমাদের দেশের নিয়ম কানুন মেনে চলতে হয়। এখানে তুমি মাস্ট না বলে কি বলতে হবে? হ্যাভ টু বলতে হবে। ঠিক আছে, এখন এরপরে আমাদের কি আছে বুঝলো তো এটা? এরপরে আমাদের আছে নিড, তাই না? নিডটা শেষে আছে, ঠিক আছে, শেষে থাক, তবু আগে আলোচনা করে দিই। হ্যাঁ, নিড, তাই তো নাকি? ওরপরে কি আছে? পর্যায়ক্রমিক করি, ডিয়ার, তাই না? ডিয়ার মানে কি? সাহস করা, সাহস করা, সাহস করা, স্পর্ধা করা। তোমার কি স্পর্ধা? হ্যাঁ, হাউ ডিয়ার ইউ টু সে দিস। হ্যাঁ, এ কথা বলার স্পর্ধা তোমার কিভাবে হয়? হাউ ডিয়ার ইউ সেইং দিস, অথবা টু সে দিস। ডিয়ার মানে স্পর্ধা করা বা সাহস করা। হাউ ডিয়ার ইউ কল দ্য পুলিশ, পুলিশ ডাকের স্পর্ধা তোমার কিভাবে হয়? হাউ ডিয়ার ইউ কল দ্য পুলিশ, তাই না? তারপরে হাউ ডিয়ার ইউ ডু দিস, এখানে টু ব্যবহার না করাই ভালো, এখানে টুটা বিয়ার রাখতে হবে, উজ্জ্বল রাখতে হবে। ঠিক আছে, টু কথাটা ব্যবহার করা যাবে না। হাউ ডিয়ার ইউ কল দ্য পুলিশ। আবার কি বলা যাবে? ডোন্ট ডিয়ার টু ডু দ্যাট এগেন, এইটা পরবর্তীতে করার আর সাহস করি না, বা স্পর্ধা যেন না হয়। ডোন্ট ডিয়ার টু ডু কি দ্যাট এগেন, ডোন্ট ডিয়ার টু ডু দ্যাট এগেন, মানে এটা পুনরায় না করার সাহস যেন তোমার না হয়, এই স্পর্ধা যেন না হয়। তাহলে ডোন্ট ডিয়ার ইউ কি টু ডু দ্যাট এগেন। তারপরে they were ready to dare anything, ঠিক আছে? এটা এ ধরনের কিন্তু হয়, they are ready to dare anything, কোনো কিছু সাহসিকতার সাথে করার জন্য সে হচ্ছে প্রস্তুত। they are ready to dare anything, সে কিছু একটা সাহসিকতার সাথে করার জন্য প্রস্তুত ছিল। they were বলছে, they are dare, they are ready, তাই না? তারা প্রস্তুত ছিল, তাই না? আবার যদি বলি তারা প্রস্তুত আছে,
কোনো কিছু সাহসিকতার সাথে করার জন্য প্রস্তুত আছে, তাহলে দে আর রেডি টু ডিয়ার এনিথিং। ঠিক আছে, তাইলে ডিয়ার অর্থ স্পর্ধা করা বা সাহস করা। তোমার এই কথা বলার সাহস কিভাবে হয়? হাউ ডিয়ার ইউ সেইং দিস, হাউ ডিয়ার ইউ সে দিস, তাই না? তোমার এই কথা বলার সাহস কিভাবে হয়? এ ধরেন, তারপরে কি বলছে? ইউজ টু, ইউজ টু, ইউজ টু অতীতকালের অভ্যাস বোঝাই। মানে আমি একসময় কোনো কিছু করতাম অতীতকালে, নিয়মিত অভ্যাস। আমার মা প্রত্যেকদিন কোরআন শরীফ পড়তো। মাই মাদার ইউজ টু রিড দ্য হলি কোরআন ডেইলি ইন দ্য মর্নিং। আমার মা প্রত্যেকদিন সকালে কোরআন শরীফ পড়তো। তাহলে মাই মাদার ইউজ টু রিড দ্য হলি কোরআন ডেইলি ইন দ্য মর্নিং, তাই না? এ ধরনের। তারপরে কি? কামাল ইউজ টু ওয়াক বাই দ্য সাইড অফ দ্য পদ্মা। কামাল পদ্মার পাড়ে হাঁটত। কামাল ইউজ টু ওয়াক বাই দ্য সাইড অফ দ্য পদ্মা ডেইলি বা রেগুলারলি বা এভরিডে। কামাল নিয়মিত পদ্মার পাড়ে হাঁটত। অতীতকালের অভ্যাসগুলো আছে কিন্তু আগে করতো, যেটা নিয়মিতভাবে দৈনিক করত এরকম। তারপরে কি বলছে? ইউজ টু কিন্তু আবার উডির পরিবর্তেও বসে কখনো কখনো। আমরা কিন্তু এর আগে এই উড কিন্তু আমরা আগে শিখেছি। উড মানব কিন্তু কিন্তু হ্যাঁ, অতীতকালের অভ্যাস উড মানব। তাইলে আমরা বলতে পারি এখানে হচ্ছে তোমার জাহিদ উড গো টু স্কুল অন ফুট। জাহিদ পায়ে হেঁটে স্কুলে যেত। আমরা এটাকে এভাবেও বলতে পারি, জাহিদ ইউজ টু গো টু স্কুল অন ফুট এভরিডে। জাহিদ দৈনিক পায়ে হেঁটে স্কুলে যেত, তাই না? নিয়মিত অভ্যাস বুঝালে তোমরা ইউজ টু ব্যবহার করবা, আর নিয়মিত অভ্যাস না হলে উড ব্যবহার করবে, তাইলে ভালো হবে। ঠিক আছে, এটা তো অতীতকালেরই কথা প্রকাশ করে। উডও অতীতকালের অভ্যাস প্রকাশ করে, ইউজ টু অতীতকালের অভ্যাস প্রকাশ করে। এটা প্রেজেন্ট টেন্সের কোনো কিছু নাই তো, তাই না? অতীতকালের অভ্যাস প্রকাশ করে না? উডও অতীতকালের অভ্যাস প্রকাশ করে, ইউজ টু অতীতকালের অভ্যাস প্রকাশ করে। পার্থক্য হচ্ছে উড অনিয়মিত অভ্যাস আর ইউজ টু নিয়মিত অভ্যাস, এই হচ্ছে পার্থক্য। তারপরে কি বলছে? বি টু, তাই না? বি টু বলতে এম ইজ আর ওয়াজ আর। বি মানে বিভার। বিভার কোনগুলো? এম ইজ আর ওয়াজ আর, তাহলে ওর পরে টু। যেমন উই আর টু লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস। উই আর টু লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস। আমাদেরকে আমাদের বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করতে হয়। উই আর টু লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস, তাই না? আই এম টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়। আই এম টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়। তারপরে ইজ দ্যাট টু উদাহরণ, হি হ্যাজ টু ডু ইট। হি হ্যাজ টু ডু ইট, তাকে এটা করতেই হয়, তাই না? তারপরে আর কি উদাহরণ দেওয়া যায়? আরেকটা আর দিয়ে কি দিই? ইউ আর টু সে দিস, তোমাকে এটা বলতেই হয়। ইউ আর টু সে দিস, তোমাকে এটা বলতেই বা তোমাদের এটা করতে হয়, তাই না? এরকম। তারপরে কি বলছে? সম্ভাব্যতা অর্থাৎ পসিবিলিটি বোঝাতেও কিন্তু ওয়াজ ব্যবহার হয়। যেমন দ্য ট্রেজার ওয়াজ নট টু বি ফাউন্ড, সম্পদগুলো পাওয়ার সম্ভাবনা নেই। দ্য ট্রেজার বানান TREASURE, হ্যাঁ, ট্রেজার ওয়াজ নট টু বি ফাউন্ড, FOUND, ফান্ড, সম্পদগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। সম্ভাবনা বোঝাতেও কিন্তু এখানে হচ্ছে ওয়াজ টু বোঝাতে, তাই না? আবার কোনো কিছু কথা ছিল, পরিকল্পনা, এমন বোঝাতেও কিন্তু ওয়াজ টু ব্যবহার হয়। যেমন দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ টু
ডেলিভার হার স্পিচ ইয়েস্টারডে, গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা ছিল। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ টু ডেলিভার হার স্পিচ ইয়েস্টারডে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ টু ডেলিভার হিজ স্পিচ ইয়েস্টারডে। প্রধানমন্ত্রীর গতকাল বক্তব্য দেওয়ার কথা ছিল, এরকম পরিকল্পনা, অর্থাৎ বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল। ঠিক আছে, এরকম বোঝাতেও হচ্ছে কি বলে ওয়াজ টু ব্যবহার করা হয়, তাই না? তারপরে আমরা আর একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ভাগ্য বা নিয়তি বোঝাতে, কারো ভাগ্য বা নিয়তি বোঝাতেও আমরা ওয়াজ ব্যবহার করি। যেমন সীমা ওয়াজ নেভার টু সি হার ফ্রেন্ডস এগেন। সীমা ওয়াজ নেভার টু সি হার ফ্রেন্ডস এগেন। সীমা ওয়াজ নেভার টু সি হার ফ্রেন্ডস এগেন। সীমা কখনো আর কি বলে বন্ধুকে দেখতে পাই না। তার মানে এটা কি, এটা হচ্ছে ভাগ্য বা নিয়তি। কেন পাইনি? কারণ মরে গেছে। ঠিক আছে, তাহলে তার ভাগ্য আর জুটিনি এমন যে তার বন্ধুকে দেখার আর সুযোগ হয়নি। এরকম নিয়তি বোঝাতে আমরা ব্যবহার করব কি ওয়াজ। তাহলে উদাহরণটা কি হবে? সীমা ওয়াজ নেভার টু সি হার ফ্রেন্ডস এগেন। তোমরা ওঠাচ্ছ না? বারবার আমি রিপিট করছি, তারপরে লেখছো না, তোমরা চুপ করে বসে আছো। সীমা ওয়াজ নেভার টু সি হার ফ্রেন্ডস এগেন। হয়েছে? তারপরে বি গোয়িং টু মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, যে কোনো একটা আর ওর সাথে গোয়িং টু, তাই না? সাধারণত এখানে আমরা বেশিরভাগই ব্যবহার করতে দেখি হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ারটা তেমন একটা ব্যবহার হয় না। এটা ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে আমরা এগুলো ব্যবহার করি। যেমন ভবিষ্যতে ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মোডাল ভার্ব হিসাবে। যেমন কামাল ইজ গোয়িং টু ওয়ার্ক ইন অ্যান এনজিও। কামাল ইজ গোয়িং টু ওয়ার্ক ইন অ্যান এনজিও। কামাল একটা এনজিওতে কাজ করতে যাচ্ছে, তার মানে কাজ করবে। আই এম গোয়িং টু ঢাকা টুমোরো। আমি আগামীকাল ঢাকা যাবো, মানে যেতে যাচ্ছি, ভবিষ্যতের কোনো কাজ করবো না। আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, তাই না? তারপরে বলছে কি আই এম শিওর শি ইজ গোয়িং টু ফেল। আমি নিশ্চিত যে সে অকৃতকার্য হতে যাচ্ছে, ফেল করতে যাচ্ছে, তাই না? আই এম শিওর হি ইজ গোয়িং টু ফেল ইন দ্য এক্সাম। আমি নিশ্চিত যে সে পরীক্ষায় অকৃতকার্য হতে যাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে বা ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ করতে আমরা মোডাল ভার্বে বি প্লাস গোয়িং টু কথাটা ব্যবহার করি, এবং গোয়িং টুর পরে অবশ্যই মূল ভার্বের বর্তমান রূপ হবে। মূল ভার্বের বর্তমান রূপ হবে, অর্থাৎ ভার্ব ওয়ান হবে, এটা মনে রাখতে হবে। তারপরে কি আছে? হ্যাড বেটার। হ্যাড বেটার উড রেদার, তাই না? হ্যাড বেটার আর উড রেদার একই, বরং ভালো। ঠিক আছে, এরপরে কিন্তু কখনো টু বসে না, অনেকে কিন্তু টু বসিয়ে দেয়। ইউ হ্যাড বেটার এক্সপ্লেইন দিস। তোমার বরং এটা কি, এক্সপ্লেইন মানে কি, ব্যাখ্যা করাই ভালো, তাই না? এখন আর দেরি করো না, আকাশে মেঘ, তোমার বরং এখন বাড়ি চলে যাওয়াই ভালো। ইউ হ্যাড বেটার গো হোম নাও। ইউ হ্যাড বেটার গো হোম নাও, অথবা বলা যায় ইউ উড রেদার গো হোম নাও। তোমার বরং এখন বাড়ি চলে যাওয়াই ভালো, তোমার বরং এখন এ জায়গা ত্যাগ করাই ভালো, তাই না? ইউ উড রেদার কি, লিভ দ্য স্পট, অথবা লিভ দ্য প্লেস, অথবা ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস বা লিভ দ্য স্পট। ঠিক আছে, তোমার বরং এ জায়গা ত্যাগ করাই ভালো। এরকম অর্থ আমরা হ্যাড বেটার বা উড রেদার ব্যবহার করি। ঠিক আছে।
মনে থাকবে তো? তারপরে কি আছে, নিটটা কি হয়ে গেছে? নিটের আমরা কিভাবে ব্যবহার করি বলবো? নিটটাকে আমরা কিভাবে ব্যবহার করি? নিট প্রয়োজন অর্থে ব্যবহার হয়। নিট মানে প্রয়োজন হয়। নিট মানে কি? প্রয়োজন হয়। মডেল অক্সিলারি ভার্বের চাইতে নিডের ব্যবহার কিছুটা ভিন্ন। এটা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুভাবেই কিন্তু ব্যবহার হয়। নিড যখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয় তখন তাকে সেমি মডেল বলে। কি বলে? নিড যখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয় তখন তাকে সেমি মডেল বলে, তাই না? নিড যখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয় তখন তাকে সেমি মডেল বলে। আর অক্সিলারি ভার্ব হিসাবে নিড সাধারণত বেস ফর্মে ব্যবহৃত হয়। তবে নিড সাধারণত মডেল হিসাবে ব্যবহার হলে নেগেটিভ অর্থ প্রকাশ করে। মোডাল নিড দ্বারা গঠিত ইন্টারগেটিভ সেন্টেন্সের উত্তর সবসময় কিন্তু নেগেটিভ হয়। যেমন আরিফ নিড নট গো দেয়ার। আরিফ নিড নট গো দেয়ার, আরিফের যাওয়ার প্রয়োজন নেই, তাই না? আবার যদি প্রশ্ন করি নিড সামিয়া টু ডু ইট, নিড সামিয়া টু ডু ইট, সামিয়ার কি এটা করা দরকার? নো, নো শি নিড নট, তার করার দরকার নেই। নো শি নিড নট। এরকম ক্ষেত্রে অতীতকালে কোনো কাজ করা দরকার ছিল না অথচ করা হয়েছে বোঝাতে নিড নট হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ব্যবহারে। অতীতকালে কোনো কাজ করার দরকার ছিল না তারপরেও করা হয়েছে, এরকম ক্ষেত্রে। সে ধরনের উদাহরণ কি? যেমন ইউ নিড নট হ্যাভ সেন্ড দ্য ইমেল। ইউ নিড নট হ্যাভ সেন্ড দ্য ইমেল, তোমার ইমেল পাঠানোর দরকার ছিল না। ইউ নিড নট হ্যাভ সেন্ড দ্য ইমেল। তার মানে নিডকে যখন পাস্ট টেন্সে ব্যবহার করব তখন আমরা কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব তার সাথে, একটা নিডের সাথে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। নিড হ্যাভ প্লাস ভার্ব 3 এটা ব্যবহার করতে হবে। এবং তার মানে হবে অতীতে কোনো কাজ করা দরকার ছিল না বা দরকার ছিল। এ ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? নিড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 এটা ব্যবহার করব। ঠিক আছে? তারপরে কি বলছে? প্রিন্সিপাল ভার্ব হিসাবে নিড সাধারণত রিকোয়ার বা ওয়ান্ট অর্থে, অর্থাৎ প্রয়োজন হওয়া। রিকোয়ার মানে প্রয়োজন হওয়া, ওয়ান্ট মানে কি? চাওয়া। এরকম অর্থে ব্যবহৃত হয় এবং এটি টেন্সের কাল অনুযায়ী ডু ডাজ ডিড গ্রহণ করে এবং পরবর্তী ভার্বের পূর্বে টু বসে। যেমন ডাজ হি নিড টু ওপেন দ্য ডোর। ডাজ হি নিড টু ওপেন দ্য ডোর, তার কি দরজাটা খোলার দরকার আছে, প্রয়োজন আছে? ডাজ হি নিড টু ওপেন দ্য ডোর। ঠিক আছে? ডাজ হি নিড টু ওপেন দ্য ডোর। এরকম আর একটা উদাহরণ কি দাও তিনি? ডু উই নিড টু লার্ন ইংলিশ। ডু উই নিড টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংলিশ শেখার দরকার আছে, তাই না? ইয়েস আই নিড, ইয়েস উই নিড, অথবা ইয়েস উই নিডেন্ট, তাই না? এরকম। তাইলে ওই উদাহরণটা কি ছিল? ডাজ হি নিড টু ওপেন দ্য ডোর। আবার আরেকটা উদাহরণ, I did not need to buy the dictionary. I did not need to buy the dictionary. দেখো এখানে ডিড আর কি বলে ডাজ, ডু এগুলো ব্যবহার হচ্ছে। এগুলো যখন ব্যবহার হবে তখন নিডটা বুঝতে হবে মূল ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, তাই না? মূল ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে বলেই ডু ডাজ ডিড এইগুলো ওর সাথে ব্যবহার হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসাবে, তাই না? বুঝলে কিনা সবাই? এখন কোনো প্রশ্ন থাকলে করতে হবে। এ বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? কথা বলতে হবে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। সো ডিয়ার ভিউয়ার, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড ইফ আই মেক any mistake, I beg your pardon cordially. Thanks a million for watching the video. Thank you very much.